গণমাধ্যমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধের মধ্যে 100% ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। আরো জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আটক। এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনার মধ্যেই ইরানে বিরল সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। লেবাননের হিজবুল্লাহ গ্রুপ মঙ্গলবার দাবি করেছে যে তারা উত্তর ইসরায়েলের একর নগরীর ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তারা এই প্রথম ইসরায়েলের এত গভীরে হামলা চালালো। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর আক্রমণে তাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য তাদের জানা নেই। তবে মঙ্গলবার সকালে তারা জানিয়েছিল তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলে দুটি এরিয়াল টার্গেট প্রতিরোধ করেছে। হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলি হামলায় তাদের এক যোদ্ধার নিহত হওয়ার বদলা হিসেবে এই কাজ করেছে। তারা একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে, এতে একর এবং নাহারিয়ার মধ্যে একটি লাল বৃত্ত দেখা যায়। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর যোদ্ধা নিহত। লেবাননে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় তিনি এই হামলার শিকার হন। গত 7 অক্টোবর ইসরায়েলি হামাজের নজিরবিহীন হামলার মধ্যে দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায়। এএফপির এক সাংবাদিক জানান সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল আসওয়াদ এলাকায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে। সূত্রটি এএফপিকে জানায় নিহত যোদ্ধা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন। লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায় ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এএফপির এক সাংবাদিক জানান ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবরে বলা হয় হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে। রোববার সন্ধ্যায় তারা ইসরায়েলি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে। এএফপির পরিসংখ্যান অনুযায়ী গত 7 অক্টোবর থেকে লেবাননে গাজা যুদ্ধের মধ্যেই 100% ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। গাজা যুদ্ধের মধ্যেই 100% ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। এতে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক ব্যয় 200 বিলিয়নের কোটা স্পর্শ করেছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত এক নতুন প্রতিবেদন অনুসারে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যয় গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে গত 7 অক্টোবরের আগে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক ব্যয় ছিল 1.8 বিলিয়ন। এরপর 2023 সালের ডিসেম্বরে সেটা বেড়ে হয় $4.7 বিলিয়ন। এখন সেটা $27.5 পৌঁছেছে। অর্থাৎ 7 অক্টোবরের মধ্যপ্রাচ্যের সামরিক ব্যয় 200%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরপর পাল্টা আক্রমণ করে ইসরায়েল। এতে 34,000-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সূত্র মিডল ইস্ট আই। যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রীর আটক। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আটক হয়েছেন রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী। তার নাম তৈমুর ইভানভ। তিনি গত 8 বছর ধরে উপপ্রতিরক্ষা মন্ত্রীর পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অবশেষে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হলো। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে 2016 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া 47 বছর বয়সী তৈমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন। 2022 সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল। দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। এসিএফ বলছে বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির 290 অনুচ্ছেদের 6 অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ 10 লাখ রুবল ছাড়িয়ে যায়। এই ধরনের অপরাধগুলো বড় অঙ্কের জরিমানা এবং 15 বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য হয়ে থাকে।
উত্তেজনার মধ্যে ইরানে বিরল সফরের উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। ফিলিস্তিনের গাজা যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইরানে বিরল সফর করছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ইরান সফর করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইয়ন জং হোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে বিমানে করে মঙ্গলবার পিয়ংইয়ং ত্যাগ করে। তবে ওই প্রতিবেদনে এর বেশি কিছু জানানো হয়নি। পশ্চিমাদের সন্দেহ, উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে। তাদের ধারণা, এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে গত ফেব্রুয়ারিতে প্রতিবেদনে দাবি করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র কামান সরবরাহ করেছে বলেও সন্দেহ করা হয়, যদিও উভয় দেশই এসব অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্য অনুযায়ী উত্তর কোরীয় মন্ত্রী ইয়ন জং হো এর আগে সিরিয়ার সাথে তার দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আদান প্রদানে সক্রিয় ছিলেন। কেসিএনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতেও মস্কো সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। সূত্র ভয়েস অব আমেরিকা, টাইমস অব ইসরায়েল, সূত্র রয়টার্স।